হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোস্টারে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। আজকে আমরা PYQ 2021 শিফট 2 কোশ্চেন দেখব। টোটাল 15টার মতন কোশ্চেন এখানে রয়েছে। খুব ইম্পর্টেন্ট এবং ইজি কোশ্চেনগুলো আমরা এখানে কমপ্লিট সলিউশন দেখে নেব। তোমরা কিন্তু কমপ্লিট ক্লাসটি দেখবে। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি লাইক করে দেবে, আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, ঠিক আছে। আর ক্লাস শুরু করার আগে বলে রাখছি যে কম্পোস্টারের সমস্ত PDF তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এই দুই গ্রুপে পেয়ে যাবে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই গ্রুপগুলোতে এখনই চেক করতে পারো, নয়তো ক্লাস শেষে গ্রুপগুলোতে গিয়ে তোমার প্রয়োজনীয় PDFগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। চলো দেখি আজকে আমাদের প্রথম প্রশ্ন কী দেওয়া আছে। দেখো বলেছে নিউটন কিসের একক। খুব ইজি একটা কোশ্চেন, 2021-এর শিফট 2 কোশ্চেন, ঠিক আছে। প্রথম প্রশ্নই দেওয়া ছিল নিউটন কিসের একক। অপশন দেওয়া আছে ভর, বল, অভিকর্ষণ নাকি তড়িৎ প্রবাহ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার বি, বল, ঠিক আছে। নিউটন কিসের একক? বলের একক। বলের SI একক হয়ে যাবে নিউটন, আর CGS একক হয়ে যাবে ডাইন, ঠিক আছে, ডাইন। বোঝা গেল? চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন বলেছে সাধারণ তুলযন্ত্র বা দাড়িপাল্লা দিয়ে কি মাপা হয়। দাড়িপাল্লা দিয়ে আমরা কি মেপে থাকি? দাড়িপাল্লা, এই দাড়িপাল্লার সাহায্যে আমরা কি মাপি? অপশন দেওয়া আছে ভর, ওজন, বল নাকি চাপ। এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশন নাম্বার এ, ঠিক আছে, ভর। সাধারণ তুলযন্ত্র অথবা দাড়িপাল্লার সাহায্যে আমরা ভর মেপে থাকি। আর স্প্রিং তুলযন্ত্র যে রয়েছে, স্প্রিং তুলযন্ত্র, এই স্প্রিং তুলযন্ত্রের সাহায্যে আমরা ওজন মেপে থাকি, ওয়েট, WEIGHT, ওয়েট মেপে থাকি, ঠিক আছে। তাহলে সাধারণ তুলযন্ত্রের সাহায্যে আমরা মেপে থাকি মাস, আর স্প্রিং তুলযন্ত্রের সাহায্যে ওয়েট। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে এক ব্যক্তি একটি 10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি ও মোট সরণ কী হবে। একটা বর্গাকার মাঠ দেওয়া আছে যার বাহুগুলো হলো 10 মিটার করে, 10 মিটার, এটাও 10 মিটার, এটাও 10 মিটার, ঠিক আছে। এটা একটা বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের বা বর্গাকার মাঠ যার বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 10 মিটার করে। এবারে বলেছে যে এক ব্যক্তি সেই মাঠটিকে পুরোটাকে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি কী হবে আর মোট সরণ কী হবে। সবার প্রথমেই আমরা বের করব মোট সরণ। সরণ আমরা কি জানি যে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব সেটাকে আমরা সরণ বলে থাকি। এবারে ধরো ব্যক্তিটি A পয়েন্টে ছিল, A পয়েন্ট থেকে B পয়েন্টে গেল, B পয়েন্ট থেকে C পয়েন্টে গেল, C পয়েন্ট থেকে D পয়েন্টে গেল, আবার D পয়েন্ট থেকে A পয়েন্টে আসলো। এখানে দেখো অন্তিম অবস্থা এবং প্রাথমিক অবস্থান কিন্তু একই, তাই এখানে সরণের মান হয়ে যাবে আমাদের 0। অপশানগুলো দেখো, অপশান এতে মোট সরণ দেওয়া আছে 10 মিলিমিটার, এটা ভুল হয়ে যাচ্ছে। তারপর B নাম্বারে 40 মিটার দেওয়া আছে, এটাও ভুল হবে। তারপর Cতে দেওয়া আছে 10 মিটার, এটাও ভুল হবে। অপশান Dতে শুধুমাত্র দেওয়া আছে 0 মিটার, ঠিক আছে, 0 মিটার। মোট সরণ 0 মিটার, এটাই হবে আমাদের রাইট আনসার, D নাম্বার কারেক্ট আনসার, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে এখানে কিন্তু আমাদের গড় দ্রুতি বের করার কোনো প্রয়োজন পড়লো না। এবারে যদি তোমরা গড় দ্রুতি বের করো, কীভাবে বের করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। গড় দ্রুতি বের করতে হলে সবার প্রথমে আমাদের ডিস্টেন্সটা বের করে নিতে হবে, মানে সেই ব্যক্তি টোটাল কতটা ডিস্টেন্স অতিক্রম করলো। দেখো সবার প্রথমে A থেকে Bতে যখন গেল 10, B থেকে Cতে গেল 10, C থেকে Dতে গেল 10, D থেকে Aতে গেল 10, তাহলে টোটাল কত হলো? 40 মিটার, এটা হয়ে যাবে ডিস্টেন্স। এবারে গড় দ্রুতি সূত্র কি? ডিস্টেন্স আপন টাইম। তাহলে দ্রুতি বা স্পিড আমরা লিখতে পারি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্স কত দেওয়া আছে? 40 মিটার। টাইম আমাদের কত দেওয়া আছে? এখানে দেখো 16 সেকেন্ড দেওয়া আছে, তাহলে নিচে 16। এটাকে যদি আমরা কাটাকাটি করি এখানে আসবে 2.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই 2.5 মিটার পার সেকেন্ড হলো গড় দ্রুতি, আর 0 মিটার হলো মোট সরণ। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন। দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলেছে বিশেষ কোনো পরিস্থিতিতে কোনো বস্তুর ভর ও ওজন দুই শূন্য হতে পারে, ভর শূন্য হতে পারে কিন্তু ওজন শূন্য হতে পারে না, ভর শূন্য হতে পারে কিন্তু ওজন শূন্য হতে পারে না, নাকি ভর বা ওজন কোনোটিই শূন্য হতে পারে না। এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশন নাম্বার সি, ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে। এই পৃথিবী রয়েছে, ঠিক আছে, পৃথিবীর একদম মাঝখানে কেন্দ্রে এখানে কিন্তু G এর মান 0 হয়। আর আমরা জানি যে ওজন যে রয়েছে ওজনকে আমরা mg দিয়ে প্রকাশ করি। এবারে G যদি 0 হয় তাহলে mgর মান কত আসছে? 0। তাহলে এখানে এই পৃথিবীর কেন্দ্রে ওজন কিন্তু শূন্য হচ্ছে, কিন্তু সেই বস্তুর ভর যদি সেখানে মাপা হয় ভর কিন্তু থাকবেই, শুধু m এর মানটা থাকবেই। G এর মান যেহেতু 0 হয়ে যাচ্ছে কেন্দ্রে, তাই ওজনের মান শূন্য হয়ে যায়। বোঝা গেল? নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো বলেছে একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলো। বুলেটটি 100 মিটার পার সেকেন্ড বেগে একটি বালির বস্তাকে আঘাত করে বস্তার মধ্যে 10 সেন্টিমিটার দূরে গিয়ে থেমে গেল। বুলেটটির ওপর বালির প্রতিরোধ বল কত ছিল আমাদের বের করতে হবে। দেখো সবার প্রথমেই এখানে একটা বুলেট ছিল, ঠিক আছে, এটা একটা বুলেট, আর এটা হলো বালির বস্তা। এখানে বালি ভরা আছে, বালির বস্তা। যখন বুলেটটি ছোড়া হলো, এই 20 গ্রামের বুলেটটি যখন ছোড়া হলো
100 মিটার পার সেকেন্ডে, তখন এই বুলেটটি এই বস্তার ভিতরে ঢুকলো এবং 10 সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার এখানে এককটা দেখবে ভালো মতো, 10 সেন্টিমিটার গিয়ে বুলেটটি থেমে গেল। এবারে বলেছে যে বুলেটটির ওপর বালির প্রতিরোধ বল, বালির বস্তাটা কি প্রতিরোধ করলো, তাকে বেরিয়ে যেতে বাধা দিল, এই প্রতিরোধ বলটা কত সেটা আমাদের বের করতে হবে। দেখো বল বের করতে হলে আমরা সূত্র জানি যে F = ma। এখানে আমাদের মাস দেওয়া আছে, কার, বুলেটের দেওয়া আছে 20 গ্রাম, আমাদের এ অর্থাৎ ত্বরণটাকে আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো ত্বরণ কীভাবে বের করব, আমরা একটা সূত্র জানি যে v² = u² - 2as, সাধারণত +2s, কিন্তু এখানে -2s দেবো কেন, কারণ এখানে প্রতিরোধ করছে, ঠিক আছে, এখানে ত্বরণ নয় মন্দন হবে, মানে গতিবেগের বিরুদ্ধে কাজ করছে, তাই আমরা এটাকে মাইনাস হিসেবে ধরবো, প্লাস হিসেবে নয়। ঠিক আছে, এবারে দেখো এখানে যেহেতু বলেছে যে বালির বস্তাকে আঘাত করে বস্তার মধ্যে 10 সেন্টিমিটার দূরে গিয়ে থেমে গেল, অর্থাৎ বুলেটের অন্তিম যে গতিবেগ সেটা v, সেটা আমাদের দেওয়া আছে 0, এবং প্রাথমিক গতিবেগ u, এটা আমাদের দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড। এবারে মানগুলো বসিয়ে দাও, এখানে 0² 0 হবে, তাহলে আমরা লিখতে পারি যে u² = 2as, এখানে এর মান যদি আমরা বের করি সেটা হবে u²/2s। ঠিক আছে, এবার এখান থেকে আমরা এর মান কীভাবে বের করব, a = u², মানে u কত দেওয়া আছে আমাদের 100, তাহলে 100 গুণ 100, ঠিক আছে, বাই 2s, 2 × s, s এর মান কত দেওয়া আছে আমাদের, s এর মান দেখো দেওয়া আছে 10 সেন্টিমিটার, এখানে এককটা দেখবে সেন্টিমিটার দেওয়া আছে, বাকি সবগুলি কিন্তু এখানে মিটার দেওয়া আছে, ভেলোসিটি আমাদের মিটারে দেওয়া আছে, তাই আমাদের এই যে ডিস্টেন্স যে সেন্টিমিটার এটাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে কী লিখবো, s 10 দেওয়া আছে, 10 × 10⁻²। ক্যালকুলেশন করার পর এর মান এখানে যা হবে তা হলো a = 5 × 10⁻4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবারে আমাদের F = ma করতে হবে, ma। এবারে আমাদের m দেওয়া আছে, দেখো এখানে 20 গ্রাম, এই গ্রামটাকে আমাদের কেজিতে নিয়ে যেতে হবে, গ্রামটাকে কেজিতে যদি আমরা নিয়ে যাই তাহলে আমরা কি লিখব, 20 × 10⁻³ আর এর মান আমরা বের করলাম 5 × 10⁻4। ঠিক আছে, এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের F এর মান বেরোবে কত, F = 1000 নিউটন। দেখো এই নাম্বার আমাদের রাইট আনসার। ঠিক আছে, তাহলে একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেটকে ছোড়া হলো, বুলেটটি 100 মিটার পার সেকেন্ড বেগে বালির বস্তাকে আঘাত করে বস্তার মধ্যে 10 সেন্টিমিটার দূরে গিয়ে থেমে গেলে বুলেটটির ওপর বালির বস্তা যে প্রতিরোধ বল প্রয়োগ করবে তার পরিমাণ হবে 1000 নিউটন। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন, বলেছে ছোট্ট শিশির বিন্দু সর্বদাই গোলাকার ধারণ করে, এর কারণ কি। ছোট্ট শিশির বিন্দু সবসময় গোলাকারই হয়, পাতার ওপর যে শিশির বিন্দুগুলো আমরা দেখি সেগুলো গোল হয়, কেন, এর কারণ কি। অপশান দেওয়া আছে স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান, সান্দ্রতা নাকি ঘনত্ব। এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান নাম্বার বি, পৃষ্ঠটানের জন্যই কিন্তু এমনটা হয়ে থাকে। ঠিক আছে, কোনো মেঝের ওপরে অথবা কাচের ওপরে অথবা কাগজের ওপরে যদি জলের বিন্দু ফেলানো হয় তাহলে সেটি কিন্তু গোলাকার রূপ ধারণ করে। ঠিক আছে, সে তার এরিয়াটাকে একদম মিনিমাম করতে যায়, আর সবথেকে কম এরিয়া হয় গোলাকার কোনো বস্তুর, তাই জন্যই কিন্তু এই সমস্ত শিশির বিন্দু বা জলের বিন্দু যে রয়েছে এরা গোলাকার রূপ ধারণ করতে চায়, এর পিছনের কারণটা হলো পৃষ্ঠটান। নেক্সট 7 নম্বর প্রশ্ন, দেখো বলেছে আর্গন 1840, পটাশিয়াম 1940 আর হলো ক্যালসিয়াম 2040, এই তিনটি মৌলকে কি বলা হবে। অপশান আছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন নাকি আইসোকেম। অনেকবার তোমাদের এই ধরনের প্রশ্ন করানো হয়েছে, কি বলেছিলাম যে সবার প্রথমে তোমাদের দেখতে হবে পারমাণবিক ক্রমাঙ্ক। দেখো আর্গনের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক 18, পটাশিয়ামের ক্ষেত্রে 19, ক্যালসিয়ামের ক্ষেত্রে 20, পারমাণবিক ক্রমাঙ্ক 1 নয়, তার মানে এটা আইসোটোপ হবে না, তাহলে এ নাম্বার আমাদের কাটা। তারপর আমি বলেছিলাম যে ভর সংখ্যা চেক করতে, ভর সংখ্যা দেখো এখানে 40 দেওয়া আছে, এখানেও 40, এখানেও 40, তাহলে ভর সংখ্যা যেহেতু সেম তাই আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, আইসোবার। ঠিক আছে, তাহলে আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম এরা পরস্পরের আইসোবার। নেক্সট 8 নম্বর প্রশ্ন, দেখো বলেছে অক্সিজেন, হাইড্রোজেন এবং সালফারের আণবিক গুরুত্ব যথাক্রমে দেওয়া আছে 32, 2 and 32, তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত। এখানে অক্সিজেন, হাইড্রোজেন এবং সালফারের আণবিক গুরুত্ব আমাদের দেওয়া আছে 32, 2 and 32, তাহলে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 এর আণবিক গুরুত্ব বা মোলার মাস কী হবে। দেখো কীভাবে বের করব, এখানে আমাদের হাইড্রোজেন কয়টা দেওয়া আছে, 2টি দেওয়া আছে, তাহলে 2, হাইড্রোজেনের আমরা জানি 1 লিখলে, তারপর প্লাস সালফারের ক্ষেত্রে 32 হয়, ঠিক আছে, আর সালফার দেওয়া আছে একটি, তাই ইন্টু 1 করে দিলাম, তারপর প্লাস অক্সিজেনের ক্ষেত্রে কত হয় 16 ইন্টু কটা দেওয়া আছে 4টি দেওয়া আছে, তাহলে 4 দিয়ে গুণ করে দিলাম। এবার এখানে লেখো 2 + 32 + 64, এখানে 2 2 4, 4 4 8, আর এখানে 6 3 9, 98। ঠিক আছে, দেখো অপশান নাম্বার এ রাইট আনসার আমাদের। ঠিক আছে,
তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত? 98। আমাদের যদি অক্সিজেন, হাইড্রোজেন, সালফারের আণবিক গুরুত্ব যদি না দেওয়া থাকতো তাহলেই কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব বের করতে পারতাম। কারণ আমরা জানি যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের 1 ধরতে হবে, সালফারের ক্ষেত্রে আমাদের কত ধরতে হবে? 32, আর অক্সিজেনের ক্ষেত্রে আমাদের ধরতে হবে 16। ঠিক আছে, এগুলো জানা থাকলে কিন্তু যে কোনো যৌগের তোমরা আণবিক গুরুত্ব বের করতে পারবে। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন। স্তম্ভ মেলাতে হবে। দেখো বস্তুর মধ্যে দেওয়া আছে নুন, জল, ধোয়া, মাখন, মাটি, আর শ্রেণীর মধ্যে দেওয়া আছে মিশ্রণ, ইমালশন, দ্রবণ এবং কোলয়েড। এটা মেলাও তোমরা নিজেরাই আগে, তারপরে সলিউশন দেখবে। মিলিয়েছ? বলে দিচ্ছি। দেখো নুন জল হয়ে যাবে দ্রবণ সলিউশন, তারপর ধোয়া হয়ে যাবে কোলয়েড, তারপর মাখন হবে ইমালশন, আর মাটি হবে মিশ্রণ। তাহলে কি হচ্ছে? একের সাথে সি। ঠিক আছে, দেখো একের সাথে সি শুধুমাত্র এ অপশানেই আছে, তাই আমাদের রাইট আনসার হবে অপশান নাম্বার এ। ঠিক আছে, একের সাথে সি, 2-এর সাথে ডি, ধোয়া হলো কোলয়েড, মাখনকে আমরা ইমালশন বলবো, আর 4 হলো মাটি হলো মিশ্রণ। ঠিক আছে, নেক্সট 10 নম্বর প্রশ্ন। বলছে অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সবথেকে বেশি থাকে তা হলো, অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইনে কোন অ্যাসিডটি সবথেকে বেশি থাকবে? অপশন আছে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড নাকি সাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড হলো HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো HCl, সালফিউরিক অ্যাসিড হলো H2SO4। ঠিক আছে, কোন অ্যাসিডটি অম্লবৃষ্টিতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়? এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশন নাম্বার সি, সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, 60-70% পাওয়া যাবে সালফিউরিক অ্যাসিড, 60-70% পাওয়া যাবে সালফিউরিক অ্যাসিড, আর নাইট্রিক অ্যাসিড পাওয়া যাবে 30-40%। ঠিক আছে, তো সব থেকে বেশি পাওয়া যাবে সালফিউরিক অ্যাসিড, আর তারপরেই পাওয়া যাবে নাইট্রিক অ্যাসিড। নেক্সট 11 নম্বর প্রশ্ন। খুব ভালো একটা কোশ্চেন। বলেছে একটি জলের পাম্প 50 মিনিটে 6 মিটার উচ্চতায় রাখা একটি 500 লিটার জলের ট্যাঙ্কে জল তুলে ভর্তি করতে পারে, তাহলে পাম্পটির ক্ষমতা কত? আমাদের জির মান এখানে ধরতে হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে অভিকর্ষজ ত্বরণ। অপশন আছে 10 ওয়াট, 30 ওয়াট, 5 ওয়াট নাকি 15 ওয়াট। খুব ইজি একটা কোশ্চেন। তোমাদের পাওয়ার বলেছিলাম যে পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বা কৃতকার্য বাই সময়। এবারে যেহেতু নিচ থেকে কোনো জিনিস উপরে উঠছে বা আমাদের তুলতে হচ্ছে, এতে কি স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, আর স্থিতিশক্তির সূত্র আমরা জানি যে mgh। ঠিক আছে, লেখো উপরে mgh, আর নিচে টাইম দেওয়া আছে। এবারে এম এর মান আমাদের দেওয়া আছে, দেখো এখানে 500 লিটার, তাহলে লেখো এম এর মান আমাদের 500, জির মান তো দেওয়াই আছে এখানে 10 ইন্টু এইচ এর মান আমাদের দেওয়া আছে 6। ঠিক আছে, এখানে জি এর মান দেখো নির্দিষ্ট করে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি তোমাদের 9.8 দেওয়া থাকে তাহলে তোমাদের 9.8ই ধরতে হবে। এছাড়াও তোমরা 9.8-এর বদলে 10 দিয়েও করতে পারো, তখন তোমাদের অ্যাপ্রক্সিমেশনে আনসার বেরোবে। ঠিক আছে, তারপর দেখো এখানে নিচে টি আমাদের টাইম দেওয়া আছে 50 মিনিট, কিন্তু আমাদের এখানে মিনিটে রাখলে চলবে না, এটাকে আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হবে, আর সেকেন্ডে নিয়ে গেলে আমাদের 60 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানে দেখো 6, 10, 60, নিচে 60 কাটা গেল, তারপর 50 দিয়ে 500কে কাটলে উপরে 10 আসবে, তাহলে আমাদের রাইট আনসার হবে 10 ওয়াট। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার এ, 10 ওয়াট। খুব ইজি একটা কোশ্চেন, অঙ্কটা ভালো মতো দেখবে, এই ধরনের প্রশ্ন কিন্তু এবার তোমাদের আসার চান্স রয়েছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন। বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম বরফকে 800 ক্যালোরি তাপ প্রয়োগ করলে প্রায় অর্ধেক বরফ গলে যাবে, সব বরফ জল হয়ে বাষ্প হয়ে যাবে, নাকি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম জল পাওয়া যাবে, নাকি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম জল পাওয়া যাবে? এখানে কি আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের 10 গ্রাম কী দেওয়া আছে? আইস দেওয়া আছে। এটাকে যদি আমরা 800 ক্যালোরি তাপ প্রয়োগ করে থাকি তাহলে আমাদের কি পরিবর্তন দেখা যাবে এই 10 গ্রাম জলের মধ্যে? দেখো আমরা জানি যে 1 গ্রাম বরফের যদি আমরা অবস্থার পরিবর্তন করি, শুধুমাত্র অবস্থার পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন কিন্তু নয়, মানে লিন তাপ আমাদের বলেছে, বরফ গলনের লিন তাপ, অবস্থার পরিবর্তন হবে, উষ্ণতা পরিবর্তন নয়। তাহলে 1 গ্রাম কোনো বরফের যদি আমরা শুধুমাত্র অবস্থার পরিবর্তন করি, উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে, তাহলে আমাদের তাপ কত দিতে হয়? 80 ক্যালোরি। ঠিক আছে, তাহলে আমাদের 10 গ্রাম যদি আমাদের বরফ থাকে, সেই বরফের যদি আমরা অবস্থার পরিবর্তন করাতে চাই তাহলে আমাদের সেখানে 80 × 10 অর্থাৎ আমাদের 800 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। এবারে কোশ্চেনে দেখো আমাদের এখানে কিন্তু 800 ক্যালোরি তাপ দেওয়া আছে, তাহলে শুধুমাত্র কী হবে? 10 গ্রাম বরফকে যদি আমরা 800 ক্যালোরি বা 800 ক্যালোরি তাপ প্রদান করে থাকি, তাহলে সেই 10 গ্রাম বরফটা শুধুমাত্র 10 গ্রাম জলে পরিণত হবে, কিন্তু তার কোনো উষ্ণতার পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে আমাদের লিন তাপই দেওয়া আছে। ঠিক আছে, 1 গ্রাম বরফকে গলনের জন্য আমাদের 80 ক্যালোরি তাপ দিতে হয়, তাহলে 10 গ্রাম বরফ গলনের জন্য আমাদের 800 ক্যালোরি দিতে হবে। এটা এখানে লিন তাপ দেওয়া আছে, এখানে অবস্থার পরিবর্তন হবে, কোনোরূপ উষ্ণতার পরিবর্তন হবে না। তাহলে আমাদের রাইট আনসার হবে এখানে অপশন নাম্বার ডি। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম জল পাওয়া যাবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন। বলেছে একটি স্বরে যদি 256, 400, 512 আর 630 হার্টজ কম্পাঙ্কের 4টি সুর মিশ্রিত থাকে তবে সমমেল কোনটি? অপশন দেওয়া আছে 256 কম্পাঙ্কের সুরটি, 400 কম্পাঙ্কের সুরটি, 512 কম্পাঙ্কের সুরটি, নাকি 630 কম্পাঙ্কের সুরটি।
সবার প্রথমে এখানে আমাদের বের করতে হবে মূল সুর কোনটি। ঠিক আছে, মূল সুর কি, যতগুলো আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে তার মধ্যে থেকে সবথেকে কম কম্পাঙ্ক যেটা সেটাই হবে মূল সুর। তাহলে এখানে লেখো যে মূল সুর এখানে সবথেকে কম কম্পাঙ্ক কত দেওয়া আছে 256 হার্টজ। এবারে এই যে মূল সুর আছে, এই মূল সুরের যতগুলো গুণিতক আছে সেই গুণিতকগুলোই হবে এক একটা সমমেল। এবারে 256-এর গুণিতক কিন্তু 400 নয়, 630ও নয়। 256কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে পাবো 512। তাহলে 256 256-র গুণিতক হলো 512, তাহলে এখানে 512 হয়ে যাবে একটি সমমেল। ঠিক আছে, 512 একটি সমমেল। এখানে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশন নাম্বার সি। ঠিক আছে, বুঝতে পারলে কীভাবে বের করতে হয়। যদি এ ধরনের অনেকগুলো আমাদের কম্পাঙ্ক দেওয়া থাকে তাহলে তার মধ্যে থেকে মূল সুর আমাদের বের করতে হবে, আর মূল সুরের যেটা গুণিতক হবে সেটাই হবে একটি সমমেল। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে মানবদেহের চক্ষু লেন্সটি হলো, অপশন আছে উভতল, সমতল দর্পণ নাকি প্রিজম। দেখো মানবদেহের লেন্স যেহেতু বলেছে সবার প্রথমে এখানে দর্পণটা কেটে দাও, তারপর প্রিজম তো হবেই না, এরকম আমাদের লেন্স দেখতে হয় না, আর সমতল দর্পণও কিন্তু নয়, হলে এখানে উভতল লেন্স অথবা উভতল লেন্স হবে। এবারে আমাদের চক্ষুর লেন্স এরকম দেখতে হয়। ঠিক আছে, এখানে দেখো দুটো উত্তল দর্পণ একসাথে মিশ্রিত হয়ে একটি লেন্স তৈরি করছে, তাই এটাকে আমরা উভতল লেন্স বলবো। ঠিক আছে, রাইট আনসার হবে আমাদের অপশন নাম্বার বি। আমাদের চক্ষু কিন্তু অবতল লেন্স নয়, এটা হলো উত্তল লেন্স। নেক্সট 15 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের সেটের লাস্ট প্রশ্ন বলেছে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ইজি কোশ্চেন, রিপিট হয়েছে তোমাদের 2021-এর শিফট 1-এর কোশ্চেন ছিল এটা, শুধুমাত্র অপশানগুলো তোমাদের চেঞ্জ করে দেওয়া হয়েছে। 2021-এ এই কোশ্চেনটা এসেছে শিফট 1-এ, আর 2022-এরও শিফট 2-তে এই কোশ্চেনটি এসেছে, শুধুমাত্র অপশানগুলো চেঞ্জ করে দেওয়া আছে। বলেছে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস কোনটি আমাদের সেটা বের করতে বলেছে। অপশানগুলো দেখো দেওয়া আছে হাইড্রোজেন, নিয়ন, কার্বন ডাইঅক্সাইড আর মিথেন। আমাদের 18 নং, ঠিক আছে, 18 নং গ্রুপের মৌলটিকে আমাদের বের করতে হবে। এখানে 18 নং গ্রুপের এলিমেন্ট কোনটি সেটা যদি আমরা বের করতে পারি তাহলেই আমরা রাইট আনসারও বের করতে পারবো। দেখো 18 নং গ্রুপে আমরা কী পড়েছিলাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন আর হলো রিডন। ঠিক আছে, তাহলে এখানে নিয়ন কিন্তু আছে, রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, নিয়ন। তাহলে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে নিয়ন হলো এমন একটি গ্যাস যেটি রাসায়নিক বিক্রিয়ায় স্বাভাবিক অবস্থাতে অংশগ্রহণ করবে না, এক্সট্রিম কন্ডিশনে কিন্তু সমস্ত নোবেল গ্যাসই বিক্রিয়া করতে পারে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের সেটের তোমাদের টোটাল 15টি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের সলভ করে রাখতে হবে, কারণ তোমরা দেখলেই যে কোশ্চেন কিন্তু রিপিট হয় প্রতি বছর, কিছু না কিছু প্রশ্ন পিওয়াইকিউ থেকে অবশ্যই রিপিট হবে। তো এই পিওয়াইকিউগুলো যদি তোমাদের একদম ভালোভাবে করা থাকে, এখান থেকে যদি কোনো রকম প্রশ্ন তোমাদের এবার রিপিট হয় তাহলে কিন্তু সেগুলো তোমরা সঠিক আনসার করে দিয়ে আসতে পারবে। আশা করছি তোমাদের সকলের এই 15টি প্রশ্ন ঠিক হয়েছে, আর যাদের কিছু ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে সেটা এখনও দেখো, তোমাদের এখনও কিছুটা সময় রয়েছে, সেই ভুলগুলোকে তোমরা ঠিক করে নিতে পারো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও কিন্তু তোমরা তোমাদের ডাউটগুলো তোমরা পোস্ট করতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের PYQ এর যে সিরিজটি চলছিল সেই সিরিজটি এখানেই শেষ হচ্ছে। তোমাদের 2022-এর শিফট 1 শিফট 2-তে এক্স্যাক্টলি সেম কোশ্চেনই এসেছে যেগুলো 2021-এর শিফট 1 আর শিফট 2-তে এসেছিল, তাই সেগুলো আর নতুন করে করাবো না, একই প্রশ্ন, একই সব কিছুই একই আছে। ঠিক আছে, হুবহু শুধু কপি করে দেওয়া হয়েছে, তো সেগুলো আর করাবো না। তো টেকনিক্যালি আজকেই আমাদের এটা PYQ সিরিজের লাস্ট ছিল। জীবন বিজ্ঞানেরও PYQ সিরিজ তোমাদের কালকেই কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি তোমরা সকলেই সেই সমস্ত ক্লাসগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখবে। আর এই পিডিএফগুলো তোমরা কোথায় পাবে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এখনই যাও। ঠিক আছে, ক্লাসটি দেখে নিলে এখনই তোমরা টেলিগ্রাম গ্রুপে যাও, টেলিগ্রাম গ্রুপে গিয়ে পিডিএফটি ডাউনলোড করো। পিডিএফটি ডাউনলোড করে নিয়ে সেকেন্ড লাস্ট স্লাইডে এই স্লাইডটি পাবে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস, আমাদের সাথে তোমরা কীভাবে যুক্ত হবে। এই পেজে আমাদের সমস্ত গ্রুপ এবং সমস্ত চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা শুধুমাত্র ক্লিক হেয়ারে ট্যাপ করলেই সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে গিয়ে জয়েন বা ফলো বাটন ট্যাপ করেই কিন্তু আমাদের সাথে খুব সহজেই তোমরা যুক্ত হতে পারবে। তোমাদের হাতে আজকে নিয়ে আর মোটে 3 দিন সময় আছে, 1 তারিখ, 2 তারিখ আর 3 তারিখ। এই 3 দিনের মধ্যে তোমাদের 2টো ক্লাস আসবে। ঠিক আছে, 2টো খুব ইম্পর্টেন্ট ক্লাস আসবে। একটা হলো লাইফ সায়েন্সের ম্যারাথন ক্লাস, সেখানে আমরা 150 থেকে 200 মতন প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইম্পর্টেন্ট। আর তারপর আরেকটা কোশ্চেন আসবে, সেটা হলো PSC, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের ম্যারাথন ক্লাস, সেখানে আমরা সেম 100 থেকে 200 মতন প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 2টি ভিডিও কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে, 2টি ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। এই NMGNM 2024-এর জন্য যে যাত্রা আমরা শুরু করেছিলাম তার কিন্তু শেষ হবে এই 2 ক্লাস দিয়েই। তো আশা করছি প্রথম থেকে তোমরা যেভাবে কম্পোস্টারির সাথে রয়েছো, এই ক্লাসগুলো তোমরা দেখে শেষ পর্যন্ত তোমরা কম্পোস্টারির সাথে যুক্ত থাকবে। আমরা কিন্তু তোমাদের পাশে রয়েছি। এক্সামের পর তোমাদের কাউন্সেলিং প্রসেস রয়েছে, সেই কাউন্সেলিং প্রসেসেও কিন্তু কম্পোস্টারি তোমাদের দারুণভাবে হেল্প করবে।
তো এই ম্যারাথন ক্লাসের নোটিফিকেশান, তোমাদের কাউন্সিলিং প্রসেসের যে সমস্ত নোটিফিকেশান, সেই সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের এই সমস্ত গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করো। আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে কোনো নোটিফিকেশান মিস না হয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা যারা এখনও ক্লাসটি দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি এটি লাইক করে দেবে। আর যদি সত্যি তোমাদের জন্য এই সমস্ত ভিডিও, এই সমস্ত ক্লাস হেল্পফুল হয়েছে তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, ধরে নাও যে এটাই তোমাদের ডেইলি ক্লাস হিসেবে এই ফিজিক্যাল সায়েন্সের যে ক্লাসটি এটি আজকে তোমাদের লাস্ট ক্লাস। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আমাদের এই যে যাত্রাটা তোমরা কী রকম উপলব্ধি করলে, উপভোগ করলে, সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও পর্যন্ত কম্পোস্টারির সাথে যুক্ত হতে পারেনি তাদের কাছে অবশ্যই তোমরা লিঙ্ক পাঠিয়ে দিও, তারা যেন এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। এই যে আমাদের ম্যারাথন ক্লাসগুলো যে আমরা পোস্ট করব, সেই ম্যারাথন ক্লাসগুলো যেন তারা অ্যাটেন্ড করতে পারে। আর তোমাদের যারা যারা ছোট ভাই বোনেরা রয়েছে যারা আগত বছরগুলোতে এই এএনএম জিএনএম এক্সামের জন্য প্রিপেয়ার হবে, তাদের কাছে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলের লিঙ্ক তোমরা পাঠিয়ে দিতে পারো। আমি আবারও বলছি, যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলেই তোমরা পাঠাবে। ঠিক আছে, আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন মিস না হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ম্যারাথন ক্লাসে, খুব ইম্পর্টেন্ট ক্লাসে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।